মধ্যশিক্ষা পর্ষদ যাবে বলছে সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার দিকেও তো তাকিয়ে সবাই। কিন্তু তার আগে 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট, তারপরে আরো 5 দফা ভোট। সেই দফাগুলোতে কি ভোট কর্মী পেতে অসুবিধে হবে নির্বাচন কমিশনের? এই প্রশ্নই এখন জোরদার হয়ে উঠছে। নির্বাচন কমিশন কি সংকটে পড়বে 25,000 চাকরি বাতিলে? কারণ বিচারপতি বলে দিয়েছেন যে এরা সরকারি কর্মী আর নন, এদেরকে ভোটের কাজে আর লাগানো যাবে না। আমাদের যারা ভোট কর্মী রয়েছেন এদের বেশ কিছুটা অংশ শিক্ষক শিক্ষিকারা আছেন, কিন্তু আমাদের মোট যে ভোট কর্মীরা থাকেন, যেটা যারা ভোট করতে যান, টোটাল আমাদের পোলিং স্টেশন যা রিকোয়ারমেন্ট আছে তার 120 অর্থাৎ 120% থেকে 125% নির্বাচন করা থাকে, অর্থাৎ বাছে রাখা থাকে, যাদের মধ্যে 20 to 25% রিজার্ভ থাকে। যে ঘটনার কথা আপনারা বলছেন, সেখানে যদি কিছু কর্মীরা যদি আসতে না পারেন, সেক্ষেত্রে রিজার্ভ থেকে তাদের রিপ্লেস করে দেওয়া হবে। কমিশনের তো কিছু চিন্তা বটেই, আর কাদের চিন্তা জানেন? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চিন্তা। কারণ অনেকেই বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন। একটা জায়গা থেকে দেখাবো যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহক যারা এই যারা পেয়েছেন চাকরি প্রাপ্ত, তারা লোন শোধ করবেন কিভাবে? কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথা বলছো, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এরকম গ্রাহক কজন? তাহলে চিন্তা কিরকম ম্যানেজারের? দেখো, ইতিমধ্যে কিন্তু হাইকোর্ট তরফ থেকে কিন্তু 2016 সালে যে সকল শিক্ষকরা নিযুক্ত হয়েছিলেন সেই প্যানেল কিন্তু বাতিল হয়েছে। আর এই নির্দেশিকা জারির পরে কিন্তু যখন খবর চাউর হয়েছে, রীতিমতো চিন্তার ভাঁজ কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে শাখা ব্যাংকগুলি রয়েছে সেই সকল ব্যাংকের। ধূপগুড়ি শহরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, যেখান থেকে কোটি কোটি টাকা কিন্তু শিক্ষকেরা হাউজিং লোন, কেউ বা পার্সোনাল লোন অথবা গাড়ির লোন নিয়েছেন। এমনই একটি ব্যাংক রয়েছে যেখানে আজকে আমরা গিয়েছিলাম এবং সেখান থেকে জানতে পারি প্রায় 7 কোটি টাকার উপরে কিন্তু সেখানে শিক্ষকেরা পার্সোনাল লোন নিয়ে রেখেছেন। তাদের চিন্তা একটি, যে যেই নির্দেশিকা জারি হয়েছে সেই যে প্যানেল, তার মধ্যে সেই ব্যাংকের গ্রাহক রয়েছে কিনা, শিক্ষক গ্রাহক যদি সেখানে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা যে ঋণ দিয়েছেন সেই টাকা তারা উদ্ধার করবেন কি করে? সেক্ষেত্রে ছোট ছোট রাষ্ট্রীয় ব্যাংকের যে শাখাগুলি রয়েছে তাদের অর্থনীতি কিন্তু ভেঙে পড়তে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করেছে। কারণ যে সকল ম্যানেজার কি বলছেন একবার দেখা যাক। একজন অনেক বছর চাকরি করে চাকরি হারাচ্ছে, তার ফ্যামিলির ব্যাপারটা ভাবতে হবে, তার লোন টোনের ব্যাপারটা ভাবতে হবে। আপনার অ্যাপ্রক্সিমেটলি 7 crore আছে, হয়তো এটা কমই বলেছি, হয়তো একটু বেশি হতে পারে। আমরা অনেক দুশ্চিন্তায় আছি, কারণ আলটিমেট এটা পাবলিক মানি। আজকে যদি একটা ব্যাংকের ডাউনফল হয়, তো পাবলিকের ট্রাস্ট ব্যাংকিং সিস্টেমের উপর থেকে উঠে যাবে। এটি আপাতত তো বুঝে পাচ্ছি না কিভাবে রিকভারি করবো। একটা মানুষ যার কাছে চাকরি নেই, তাকে আর কি বলবো রিকভারির জন্য? তাকে আর কিভাবে ফোন করি বা কিভাবে ডেকে বলি কথাগুলো যে আপনারা লোনটাকে রিপে করুন? বাট আমি সরকারের কাছে এটাই অনুরোধ, যেন ব্যাপারটাকে যেন একটু সহানুভূতি থেকে দেখেন। এবার অন্য খবর নিয়ে আসবো। জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিস রেকিও নাকি করেছে। রাজারাম রেগে মুম্বাই থেকে এসটিএফ গ্রেফতার করেছে। এই রাজারাম রেগে 26/11 অর্থাৎ 2008-এ মুম্বাই হামলার সঙ্গে জড়িত। এই রাজারাম রেগে নাকি রাজসাক্ষী হয়ে গিয়েছিল, তাই তাকে আর গ্রেফতার করা হয়নি। এই রাজারাম রেগেই নাকি গত কয়েকদিন ধরে শেক্সপিয়ার সরণি এলাকায় একটি হোটেলে থেকে অফিস, শেক্সপিয়ার সরণির অফিস এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় রেকি করেছে। কি বলছে কলকাতা পুলিশ, দেখা যাক। So during our preliminary investigation আমরা জানতে পারি কি কোনো একটা লোক মুম্বাই থেকে এখানে হঠাৎ করে এসে এখানে থেকেছে, and he has tried to approach some people. যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয় তাতে একটা নাম উঠে আসে, সে নাম হচ্ছে রাজারাম রেগে। হি ইজ দ্য সেম পারসন। 26/11 মুম্বাই টেরর অ্যাটাক যখন হয়েছিল, ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল, এলইটি যে অপারেটিভ মেন কনস্পিরেটর যে ছিল, ও মুম্বাইতে যখন আসে, হি মেক্স কন্ট্যাক্ট উইথ নাম্বার অফ পিপল, তার মধ্যে একটা নাম ছিল রাজারাম রেগে। নিজের পরিচয় দিয়েছিল কি ও একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে এবং খুব পলিটিক্যাল ইম্পর্টেন্ট লোক ও মুম্বাইয়ের ইম্পর্টেন্ট লোকেদের সাথে ও ডেভিড হেডলির দেখা করে দেবে। সেই রাজারাম রেগে এখানে
আসে একটা হোটেলের নাম হচ্ছে ওরা, শেক্সপিয়ার সারনি থানা এলাকায়, ওখানে দুদিন ছিল। হি অবটেন্স মোবাইল নাম্বার অফ মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উনার পিএর মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রকিউর করে। হি ইভেন ট্রাইড টু মেক কন্ট্যাক্ট with honorable MP and his PA, his willingness কি ও মিট করতে চাইছে। উনার অফিস এবং উনার রেজিডেন্সের আশেপাশে রেকিও করা হয়েছে। আমাদের শেক্সপিয়ার থানাতে একটা কেস করা হয়েছে আন্ডার সেকশন 120B 506 IPC 6643 IT Act and 9 West Bengal মেইনটেনেন্স অফ পিস অ্যান্ড পাবলিক অর্ডার। একটা র্যাকির ব্যাপার এখানে রয়েছে, Z+ সিকিউরিটি আমাদের প্রোটেক্টই আছে। ওনার বাড়ির র্যাকের ব্যাপার রয়েছে, কোনো স্যাবোটাজের কোনো কিছু ব্যাপার আছে বা কোনো প্যারালাল কিছু যেরকম মুম্বাইতে হয়েছে সেরকম কোনো প্যারালাল কোনো কিছু মোটিভ রয়েছে, সেসব বিষয়ে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। STF, DD এবং থানার জয়েন্ট টিম রাজারাম রেগেকে অ্যারেস্ট করেছে মুম্বাই থেকে এবং রাজারাম রেগেকে এখানে আনা হচ্ছে। পরবর্তী আমরা ইনভেস্টিগেশন করে দেখব কি এর পিছনে কি রয়েছে। আর এই নিয়েও রাজনৈতিক তরজাতুঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা শ্রমিক ভট্টাচার্য। এই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন একটা বোমা বিস্ফোরণ হবে আর তাতে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে। কে ফাটাবে? রাজারাম রেগে এবং ডেভিড হেডলি, তিনিও একজন অভিযুক্ত। তিনি নিজেই স্বীকার করেছেন যে রাজারাম রেগে তার সাথে কথা বলেছে। এখানে কি হলো? ব্লুপ্রিন্ট তৈরি করা, সেটা করা হচ্ছে এবং আমাদের নেত্রীও আগে থেকেই বলেছেন যে আমিও টার্গেটেড হচ্ছি আর অভিষেকও টার্গেটেড হচ্ছে। রাজনৈতিকভাবে লড়াই করতে তারা পারছে না যারা বিরোধে আছে। এই ধরনের কাজ করে কারোর জীবনহানি ঘটিয়ে কোনো জায়গায় কোনো ফল পাওয়া যায় না। তো পুলিশের কাজ পুলিশ করেছে, অত্যন্ত দুর্বল মনস্ক, অপরিণত, দুর্বল চিত্রনাট্য। আজকে যে বিস্ফোরণ হয়েছে, আলু পটলের মতো শিক্ষকের চাকরি বিক্রি করে যারা দুটো প্রজন্মকে ধ্বংস করেছে, আজকে কোর্টের নির্দেশের পরে পুলিশকে দিয়ে এটা পরিকল্পিত একটা নাটক তৈরি করা হচ্ছে। কেউ যদি কারোর বাড়ির সামনে রেকি করে, এই বিশাল পুলিশ বাহিনী বাড়ির সামনে তো দুর্গ বানিয়ে রাখে, তো সেটা কাদের দেখবার দায়িত্ব? এবার বাগদায় উত্তেজনা দেখাবো। বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা। শান্তনু ঠাকুরকে গো ব্যাক স্লোগান মহিলাদের, পাল্টা বিজেপি কর্মীদের ধাওয়া ওই মহিলাদের। দেখছেন সেই ছবি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ যায়। টিএমসি সম্পূর্ণভাবে ভয় পেয়েছে। গুন্ডা ভাড়া করে এনে আমাদের উপরে হামলা করেছে, আমাদের মায়েদের উপরে হামলা করেছে এবং আমরা যখন গাড়ি নিয়ে এখান থেকে যাচ্ছি আমাদের গাড়ির উপরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। সেই পরিস্থিতিতে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি এবং সারা জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ চলবে। এখানকার লোকাল থানার ওসি যে, তার কাছে গতকালকে ইনফরমেশন ছিল এরকম হবে। একজন প্রার্থী প্রচার করতে বেরিয়েছে, তার বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করে তাকে মার্ডার করার প্রচেষ্টা, এইগুলো সাধারণ মানুষ মেনে নেবে না। বাগদার প্রার্থী, বিশ্বাসঘাতক প্রার্থী এখানে কখনো এভাবে পুলিশকে ব্যবহার করে জিততে পারবে না, একদম পরিষ্কার ভাষায় বলি। 5 বছর আগে বাগদাতে গিয়েছিলেন ভোট চাইতে মানুষের কাছে। নির্বাচিত হবার পরে মানুষের সাথে জনসংযোগ করেনি, মানুষের কাছে যায়নি। তারা সাংসদের উন্নয়ন তহবিলের টাকা তাদের সাথে কোনো আলোচনা করেনি, কোনো খরচ করেনি। মানুষ বলতেই পারে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা আন্দোলন করেছে, আমরা শুনেছি। সেখানে তৃণমূল কংগ্রেসের এখানে কোনো ভূমিকা নেই, কেননা আমরা ওখানে এসব আন্দোলনের পক্ষপাতী নই। এবার ওয়েদারের খবরে আসি। না, কোনো ভালো খবর দিতে পাচ্ছি না। গত কয়েকদিন ধরেই আপনারা প্রচন্ড গরমে তীব্র কষ্ট হচ্ছে। আরো 7 দিন চলবে তাপপ্রবাহ।
কলকাতাতেও তাপপ্রবাহ, হিট ওয়েভ। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের কাছ থেকে, একেবারে ঘোড়ার মুখ থেকে জেনে নি আপডেট কি বলছে আবহাওয়া দফতর। দেখো, আবহাওয়া দপ্তর যা বলছে তাতে স্বস্তির কোনো বার্তা নেই। তবে আজ এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলাতে তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়া যাবে। কলকাতায় তাপমাত্রা 40 ডিগ্রির নিচে নেমেছে 1 ডিগ্রি, 39 ডিগ্রি সেলসিয়াস। তবে স্বস্তি নয়, বুধবার থেকে আবার চড়বে পারদ। বুধবার থেকে এই তাপমাত্রা এতটাই চড়বে যে 41 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা, আবারও 45 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। আর এই তাপমাত্রা অর্থাৎ চরম বা তীব্র তাপপ্রবাহ আজ এবং আগামীকাল শুধুমাত্র 3 জেলাতে এই তীব্র তাপপ্রবাহ থাকতে পারে, এবং বাকি যত দিন যাবে অর্থাৎ বুধবার আরও 6 জেলায়, এবং বৃহস্পতি শুক্রবার থেকে 9 জেলায় চরম তাপপ্রবাহ, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহ চলবে বুধবার থেকে। কোনো ভালো খবর নয়, ভালো খবর দেওয়া যাচ্ছে না, স্বস্তির খবর দেওয়া যাচ্ছে না। দেখুন আবহাওয়া দপ্তর কি বলছে। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই। আগামী 1 সপ্তাহ তাপপ্রবাহের সিচুয়েশন এরকমই কন্টিনিউ করবে। ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে। 24 তারিখ থেকে এর স্প্রেডটা, যেটা তীব্র তাপপ্রবাহ, সেটা আরও কিছুটা বাড়বে। কলকাতার ক্ষেত্রে গরম, অস্বস্তিকর, আর্দ্র ওয়েদার থাকবে। বৃষ্টিপাতের খুব একটা কিছু সম্ভাবনা সেভাবে নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে 22 থেকে 23-এর মধ্যে গরম, অস্বস্তিকর ওয়েদার থাকবে। 24 তারিখ থেকে 26 তারিখ তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলো আগামী কয়েকদিন 2-1 জায়গায় কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের। আর ভোট কর্মী নিয়ে যতটা না চিন্তিত, তার থেকে তাপপ্রবাহ নিয়ে বেশি চিন্তিত নির্বাচন কমিশন। তাই টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এই শুক্রবারই তো একটা ভোট, সেই ভোটে গরম, ভয়ঙ্কর গরম, তাপপ্রবাহ জারি থাকবে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর, কারণ আরো 7 দিন। সুতরাং এই তাপপ্রবাহের মধ্যে ভোট করানোটা একটা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।